যে যে কবিকে যে কবিতার স্থান পরিবর্তন করে বাংলাদেশে আসলেন, এক বাক্যে তিনি চলে আসলেন, সেই কবিকে জাতীয় কবি হিসাবে এত বছর পরে কেন জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দেওয়া হলো রাষ্ট্রভাবে। আমি গত 12 ভাদ্রে কবির মাজার চত্বর সমাধি চত্বর থেকে বলেছিলাম, কবির যত প্রিয়জন ছিল, সঙ্গীত শিল্পী, আবৃত্তিকার, আমি সবাইকে একত্রিত করি। একটা বিপ্লবের ঝড় আমি সেখানে তুলেছিলাম। আমি ভেবেছিলাম প্রয়োজনে আমি অনশন করবো, কেন করবো না, কেন জাতীয় কবিকে যাদের স্বাক্ষর করতে সমস্যা, আমি আমার অঞ্চলে আমি ত্যাগ করে আসতে পারি। এতদিন ধরে আমি থাকলাম, তার জীবদেশে অনেক কষ্টের দিন। এই দেশে আমাদের পরবর্তী প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বলেছিলেন যে কবি নজরুল ইসলাম মসজিদের পাশে আমার কবর দিও ভাই। জিয়াউর রহমানের মন ছিল, আর তৎক্ষণাৎ তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় জিয়াউর রহমান তিনি একটি কবিকে, একটি জাতীয় কবিকে যে স্থানে, যে মসজিদের পাশে কবর দিলে অতি উত্তম স্থান হয়, আমাদের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যাপীঠের পাশে কবরে, তার মসজিদের পাশে কবরস্থ হয়। এর মতন একটা ভালো স্থান আরো হতে পারে মসজিদ, অনেক মসজিদ ছিল। এটা আল্লাহ পাকের দান। আল্লাহ যখন যাকে কিছু দেবেন, অনেক কিছু চেষ্টা করে আমরা পাবো না, কিন্তু আল্লাহ পক্ষ থেকে যখন হয় অনেক কিছু বড় কিছু হয়। কিন্তু তারপরে কেন আসতে হয় নাই? আমি কবির মাজার চত্বর থেকে সবাই একত্রিত করি। আমি ঢাকা নজরুল ইনস্টিটিউটের ডাইরেক্টর, কবি নজরুল একাডেমির প্রেসিডেন্ট, আমি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। পরবর্তীতে আমি আমাদের সংস্থার সচিবকে বলি, স্যার আমাদের কবি নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে গেজেট পাস করতেই হবে। আমি দেখেন সুবর্ণের সময় বিগত দিনে যাই হয় নাই, কিন্তু এইবারের মধ্যে সুযোগ যদি অনেক সংস্কারের মধ্যে যদি এটাকে না নেওয়া হয়, আবেশ হবো আমরা। কবি নজরুল প্রিয় কেন পারবো না? আমি তো অনুষ্ঠানের প্রয়োজন আছে। আমি হচ্ছে আসসালাম ভাইকে বললাম, ভাই তুমি প্রয়োজন করবেন, আপনিও আমার সঙ্গে অনুষ্ঠান করবেন, ভাই বলে আছে। আমরা কথা বলছি জান্নাতারা ফেরদৌসারা, আমার বোনের যা নাজনীন, উনিও নদীর শিল্পী ছিলেন, ওনারা কিন্তু আমাদের আমি সচিব স্যার, উনিও কিন্তু সচিব ছিলেন, ওনারা এক সময় বগুড়া ডিসি ছিলেন, ওনার হাজবেন্ড। সবাইকে আমি একত্রিত করলাম। সচিব স্যার বর্তমান সচিব স্যারকে যখন বললাম যে স্যার কবি নজরুলকে গেজেট করতে হবে, প্লিজ স্যার, তো আপনারা এতদিন কি করলেন? একটা দুঃখজনক বিষয়, একজন সচিব আমাকে প্রশ্ন করছেন এতদিন ধরে আপনারা কি করলেন? আপনি দেখুন, আপনি সচিবালয় কেন এতদিন ধরে কবি নজরুলকে, আমরা অনেকে তো কবির আলোচনা করছি, এই বিশাল একটা পয়েন্ট। একটা আপনারা দেখুন যে কবি নজরুলকে কেন দিন, কেন এতদিন রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি সিগনেচার করে না, গেজেটেড করে না হলো। আমি দেখলাম এখানে বিতর্কিত যাওয়া দরকার না, পদযাত্রার পরিবেশে। আমি বললাম স্যার পাঁচ এক কথায়, উনি বুঝতে অবশ্যই পারবেন। তখন বললাম যে স্যার না কাটলে মায়ের উদ্যায় না। আমরা যদি আজ বা কেউ সকাল হবে, তোমার ছেলে উঠতে পারবো, রাত হবে, তবে আমরা জেগেছি। আর সে জাগ্রত থেকে আসতে করতে হবে কবি নজরুলকে বের করে না যায়। ইন্ডিয়ান ব্রেক পারে লেখা হয়েছিল, আমরা জানি। কোন এক কবিকে হাইলাইট করে, অনেকে হাইলাইট করে কবিকে এতদিন পেরে পেরে লিখে দেওয়া হয়েছিল যে গেজেটেড করা হবে না, সত্যের জয় মিথ্যার ক্ষয়, ভাই কাপে কার উপর লড়ে যায় উইল। সত্যকে কখনো ঢেকে রাখা যায় না, ভেঙে গেলে সূর্য হাসে, আমরা জানি। কতদিন সত্যকে সূর্যকে ঢেকে রাখবে? কবি নজরুল সূর্য থেকেও আমি বলি অনেক তার উপরে তেজ ছিল। তিনি বৃদ্ধ হয়ে কবি এমনি হন নাই, তিনি জেল খেটেছেন, তার প্রতিভা, তার বৃদ্ধ হয়ে তার কখনো বিন্দু মাত্র কখনো স্বল্পতার কোনো আসে নাই, দেশ আসে নাই। আমি তখন বললাম স্যার একটি কথা বলবো স্যার, আমার বাবার ল্যান্ড যতক্ষণ পর্যন্ত আমার নামে এসিল্যান্ড ভূমি থেকে রেজিস্ট্রি না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমার নয়, এবং আমার সন্তানেরা কখন তার বাবা হিসাবে কখনো কিছু করতে পারবে না। এটা ঠিক না বলেন? আমি ওটাকে বুঝলাম যে কবি নজরুলকে আমাদের পুঁথিগত মৌখিকতা দিয়ে জাতীয় কবি হিসাবে এতদিন ধরে রাখা হয়েছে, কিন্তু গেজেটেড না, মানে ভূমি অবশ্যই যেমন জমি যেমন সেখানে রেজিস্ট্রি করা হয় নাই, তেমন সিগনেচার দিয়ে রাষ্ট্রীয়ভাবে তাকে স্বীকৃতি দেওয়া হয় নাই।
একজন সচিব আর কিছু প্রয়োজন বলে আমার মনে হয় পড়বে না। উনি বুঝতে পারেন আমার ওয়ার্ক থেকে গেছে, উনি যুক্তি দিয়ে সব কথা বলছেন, আর উনি বলেন ঠিক আছে, থেকে বুঝতে পেরেছে। ধন্যবাদ যে সচিব মহোদয় এত স্বল্প কথার মধ্যে আমার কথাটা বুঝতে পেরেছেন, বলেছেন বুঝতে পেরেছে, আমি বুঝতে পেরেছি স্বল্প কথা দিয়ে। না আমি অনেক কথা ওখানে আমি বলেছেন, আমি দাঁড়িয়ে থাকতাম, ওনাকে না বোঝা পর্যন্ত আমি বুঝিয়ে থাকতাম ইনশাল্লাহ। তারপরে না হলে বাধ্য আমি অন্বেষণ করতাম। তখন আমি ওনার আমি নজরুল ইনস্টিটিউটে যাই, ওখান থেকে অনুষ্ঠানের শেষে তখন থেকে আসিফ নজরুল ভার্চুয়ালভাবে আমাদের প্রোগ্রামে জয়েন করলেন। তিনি অবশ্য বলেন হ্যাঁ আমি অবশ্যই আমি বেড়ানোর চেষ্টা করবো, আসলে এটা আমার প্রাপ্যতা। পরবর্তীতে প্রেসিডেন্ট নজরুল একজন প্রেসিডেন্ট উনি আমাকে ইনভাইট করেছিলেন, উনি ওনার বাড়ি থেকে আমার ওখানে নানার বাড়ি চড়ায়। যে যাই হোক আমি সেখানে যাই, উনি ওনার বক্তব্য বললেন, আমি দেখছি আমরা অনেকে অনেক লম্বা, অনেকে যারা দেখেছেন, উনি আমার নামটা হয়তো মনে পড়ে না, এই প্রথম ওনার সঙ্গে পরিচয় হবে নজরুলের মাথায় চলতে। আমার দৌড়াদৌড়ি দেখে উনি বুঝতে পেরেছেন উনি একটা অ্যাক্টিভ, উনি মনে অনেক কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি ওনার মাধ্যমে ওনার চঞ্চলতা, কবির প্রতি যে দরদ, ইনশাআল্লাহ উনি ওনার যে ঘা সেটাকে উনি অ্যান্টিবায়োটিক এতে লাগাচ্ছে, ইনশাআল্লাহ সেরে যাবে। উনি বলেন ছোট করে শর্ট করে উনি যেভাবে দৌড়াদৌড়ি উনি সবাইকে একত্রিত করছে, আশা করি ইনশাআল্লাহ আমাদের জাতীয় কবি এবার ইনশাআল্লাহ নিজে হবে। আজকে আমরা বন্ধু হয়েছে, আমি অনেক চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছি। আজকে আমরা রমজানের ওই রোজার শেষে এলো খুশি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছোট শিশুরা যখন আছে আমাদের চার উঠে এই গান রেডিও টেলিভিশন অনেক জায়গায় এটা প্রচার করা হয়, সবার মুখে মুখে বাচ্চারা আনন্দিত হয়, আমরাও আনন্দিত হয়, ছোট বড় কারণে বিভেদ নেই। আসলে এমন একটা জিনিস, একটা মাস আমরা রোজা রাখার পরে নতুন চাঁদ উঠে ঈদের চাঁদ আনন্দিত হয়। কবি নজরুল কোথায় নেই, তিনি ধার্মিকের ক্ষেত্রে কবি নজরুলের শেষ নেই। তিনি গবেষক, ঠাকুরকে বন্ধ করে এই কবিতার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ যুগ ভিতরে যুগ আগে। উনি বলেছেন বিশ্বের মুঠার মধ্যে আসবে। আজকে মোবাইল ফোন মানে মুঠোফোন আজকে বিশ্বকে হ্যালো করলে এই প্রান্ত থেকে কোথায় আমেরিকা, কোথায় লন্ডন, কোথায় সৌদি আরব, সব জায়গায় চলে যায়। আল্লাহ তার মধ্যে গবেষণা করার বিভিন্ন ধরনের ক্ষমতা। আমাকে নজরুল ইসলাম থেকে বলেছিলেন যে আমি ওখানে একটা প্রোগ্রাম শুনেছিলাম, আপনাদের কবি নজরুলের অনেক পাণ্ডুলিপি অপ্রকাশিত এখনো রয়েছে, আর যত টাকা লাগবে আমি সেই সাথে আমি বলে নেন আমরা, আমি তখন ঢাকা সিটি কলেজে 2005 সালের কথা সম্ভবত, আমি তখন ঢাকা সিটি কলেজে পড়ি, আর নাইটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, দ্যাট মিন্স বঙ্গভবনের পাশে জয়কালী মন্দিরে আমি নাইটি হোমিওপ্যাথি পড়তাম, যেতে ঢাকা সিটি কলেজে এসে পড়তাম। যাই হোক উনি আমাদের জাতীয় কবিকে আমরা এখন স্মরণ করি, অনেক কথা ভিতরে আমি যাবো না। আজকে আমাদের জাতীয় কবি গেজেট হয়েছে, আমরা এদের মতো আনন্দিত। আমি চ্যানেলকে বলেছি 2 ঈদ সামনে আমাদের কোরবানি, আমরা 2 ঈদে যেমন আনন্দ প্রকাশ করি, আমাদের মধ্যে আনন্দ লাগে, ভালো লাগে, শিশু থেকে বৃদ্ধ সবার, আমরা তার স্মৃতির কোনো অংশে ইনশাআল্লাহ আমাদের কোনো আনন্দ আজকে আমাদের নাই যে 11ই জ্যৈষ্ঠ 12 ভাদ্রের পরে আজকে কবি 126তম জন্ম জয়ন্তীতে মহানায়করা আমাদের জাতীয় কবিকে ফিরেস্তে নাসির করুন। আমি জিবরিল কাজী এবং সমন্বয় কাজীর সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল। জাতীয় কবির যে পরিবার এখানে রয়েছে, আমি জিবরিল কাজীকে বলবো শুধু আনুষ্ঠানিক উপস্থিতি নয়, ওনার আন্তরিকতা আছে। আমরা জোরালো আমাদের কবির প্রেমিক হয়ে এই কবির অন্বেষণ থেকে শুরু করে অনেক কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে মনে মনে, তাহলে ওনাকে যারা কবির নাতি হিসাবে আমি মনে করি আরো অনেক কিছু আমাদেরকে সঙ্গে আগাতে হবে। আমরা তার সঙ্গে অবশ্যই থাকবো। যেমন ৭১ আমাদের স্বাধীনতা থেকে স্বাধীনতা সমগ্র ৩০ লক্ষ জীবনের বিনিময়ে স্বাধীনতা থেকে ২ লক্ষ মামলের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীন করেছি, পরবর্তীতে এই ২৪ স্বাধীনতা আসছে। আমরা আমাদের কবির জন্য আমরা আমাদের অনেক কিছু আমাদের জীবন দিয়েছিল, আমরা সচেতনভাবে আমরা উৎসাহে উদ্দীপনায় আগে থাকবে ইনশাআল্লাহ। আমি খুব দুঃখ প্রকাশ করছি গতকাল এবং গর্ব প্রকাশ করছি বাংলা একাডেমির পরিচালক তিনি নজরুলকে ওটা রিজু করেছেন। আমার কাছে মনে হয় তার বক্তব্যের মধ্যে একজন পরিদর্শক শিক্ষিত মানুষ নজরুলকে বেশি কিছু তার প্রফেসর ছিল
নজরুল ভিত্তিক হওয়া উচিত ছিল, উজ্জীবিত করার জন্য। অনেকে যে নজরুল এই নজরুল ওই দুপুর থেকে শুরু করে বাবা নেই মা নেই, তারপরে কথা ছিল যে রুটি বলছে, তাই না? আটা ছেড়ে ছেড়ে রুটি বলতে হচ্ছে, তার মধ্যে রেডিও দলে গেছেন, গান গিয়েছেন। একজন কবি যে তার সন্তান বুলবুল মারা গেছে, কবরস্থ করবে, তার পকেটে টাকা নেই। কত বড় নির্মম নিষ্ঠুর একটা মানুষ হতে পারে? একজন প্রকাশকের কাছে গেছে, আমার কাছে টাকা নেই, আমার আমার চোখের দশ, যে একটা সন্তান মারা গেলে তার কাছে টাকা নেই, কিভাবে আমি কারো সন্তানকে আমি কবরস্থ করবো? আর সেখানে আমরা কত নির্মম মানব নামের দানব প্রদর্শক হিংস্র হাইলা বৈশা আমরা বলবো আমি যে কবি নজরুলকে বলবেন, আমরা যখন দান খোলাতে করে থাকি, তাই না? তোমাকে আমি টাকা দিতে পারি, কিন্তু কবিতা দিতে হবে, বিনিময় করবেন। কত নিশ্চয় ভাষার মানব তার দান বিষয়ে কবি। তারপরে বললেন সুযোগের শব্দভাব সেটি গেলের মতো, তবে একটি কবিতা নয়, দুটি কবিতা। কবি নজরুল লেখ প্রতিভা অর্থাধিক সাংঘাতিক। কেন? আমরা যত পরিশ্রম করি, অনেক কিছু করতে পারি, কিন্তু লিমিটেশনের মধ্যে, স্বাভাবিকতার মধ্যে হতে পারে। কিন্তু আল্লাহ প্রদত্ত, আল্লাহ যখন কিছু করবে অস্বাভাবিক, যেমন ঘোড়াকে বলে তিনি আমাদের নবী চলে গেছেন আল্লাহর কাছে, তাই না? আমরা তা জানি সবাই মেরাজের সময়। এইরকম আজকে আমি প্লেনে যাচ্ছি, ট্রেন ব্রাশ হতে পারে, আমি ট্রেনে যাচ্ছি, ট্রেন এক্সিডেন্ট হতে পারে, কিন্তু আল্লাহ যদি আমাকে বাঁচান, অনেকভাবে বাঁচাতে, আমি এটাও যেতে পারি, গাড়ি দিতে আমাকে বাঁচালে অনেকভাবে বাঁচতে পারি। ঠিক তত কবি নজরুলের প্রতিভা আমি মনে করি আল্লাহ প্রদত্ত। অনেকে আমি চিন্তা যেতে পারি, অনেকে কবিতার নাম করে ছোট করবে না, যেই হোক আপনারা বুঝে নেন। অনেক কবি আছেন, অনেক চিন্তা পেন ধরে রেখে চিন্তা করে করে রাতে, তারপরে দিয়ে একটা বাচ্চাকে কবিতা প্রকাশ করেন। কিন্তু কবি নজরুল যেন আমার মনে হয় রকেটের থেকে কবিতা আরো বেশি চলে রেখনি, কারণ আল্লাহ তার প্রতি অনেক অসুখ রহমত ছিল, পেনটা ধরে দেখা হয়ে যায়। কবি নজরুল জানেন তার প্রতিভার গুণ, দেখা কোনো ব্যাপার নয়। ঠিক আছে, দুইটা কবিতার বিনিময় তার ছেলে কবরস্থ করবার জন্য টাকা দিলে, তারপরে বুলবুলে মাটি হয়। এটা খুব দুঃখজনক। সেই কবি যে কবি সারা জীবনে এখানে কাটিয়ে দিলেন, বা বৃদ্ধ হয়ে গেল, তারপরেও তিনি এখানে থাকলেন। থাকার পরে আমাদের মাঝে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে আমি প্রায় সময় ওখানে নিয়ে যাই, কবির মাজারে আমি যাই, জিয়ারত করতে যাই। আমার মন, আমি দুঃখিত, আমি এমন কবিকে ভালোবাসি। আমার মেয়েকে যাচ্ছে স্কুলে, কি বিজিতে যাচ্ছে, ওই থেকে মা, ওই থেকে কবি নজরুলের মাজার। আমার বড় বোন মামা করে উনি বলছে, এই তোর বাবা আমার মেয়েকে বলছে সাথে একটা দেওয়া না, ও বিশেষ করে দোয়া করবে। তো বলছে যে তোর বাবা না কবে না নবী বানায়, নবীর কথা মনে করবে নামাজ আগে। আমি কবিকে কেন ভালোবাসি? সত্য কথা বলি, কবি নজরুলের মধ্যে রিয়েলিটি ছিল, মানবতা ছিল, সম্মানতা ছিল। হিন্দু মুসলিমে একখানে পানি খাওয়ানোর মতো তিনি করেছেন। আমি কিন্তু অন্যদিকে নিয়ে না কেউ, তার মধ্যে প্রতিভা ছিল। তারপরে কি তার মানে ধর্মীয় অনুভূতি যা ছিল, অনেক আলেমের পক্ষে আমার বোধ হয় সম্ভব না যে ধর্মীয় দৃষ্টিকোণে এত কিছু লেখা। তিনি কিন্তু দেখবেন কোরআন আমরা অনুবাদ করেছেন, নজরুল ইনস্টিটিউটে আছে, আমি সেগুলো আমার কাছে আছে। আমাদের অনেক ইসলামী সেমিনার, দোয়া অনুষ্ঠান, বিভিন্ন সময় কবি নজরুলের কিন্তু কথা বলা হয়। মা আমিনার কোলে দোলে 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 ইসলাম দেখেন কত সুন্দর কথা। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, দেখেন কত সুন্দর কথা বলছেন। লোককে পরিষদে আমি এটা লিখে কবিতা বানিয়ে দিয়ে, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, মুসলিম আমার পরিচয়, ইসলাম আমার ধর্ম। যাই হোক, আমি আর কথা বললাম, অনেকে ইয়ে আছে বক্তব্য আবৃত্তি করবেন। আমি এখানে বললাম গতকাল আমরা এখানে অনেক ছিলাম, আমি তার প্রতি নিন্দা পোষণ করছি না, কবির প্রতি আসলে কিছুটা নেগেটিভ পয়েন্ট ছিল, অন্যান্য কবিকে হাইলাইট করলেন এবং কবির কথা দুই একটা কথা দিয়ে সারলেন, লাস্টে একটু ফিনিশিং দিলেন। এটা আসলে একটা বিজ্ঞ ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, একাডেমির একজন চিফ হয়ে এটা করাটা কখনোই শোভ নয়। আমি অনেকে বললাম মনে হচ্ছে উনি তো মৌলবী মানুষ, যা কিছু না, মৌলবী
মানুষের জন্য অসভ্যতা আসতে পারে, জনসংখ্যা হতে পারে, দুই একটা সেন্টেন্স, দুই একটা ল্যাঙ্গুয়েজ ভুল হতে পারে, এক নাগাদ অমুক জোরে তমুক জোরে এই কবি নজরুল আসলে উনি এইরকম নেগেটিভ পূর্ণ ছোট করে তুললেন। এটা খুবই নিন্দনীয় কথা। আমি এখানে প্রতিবাদ করতে সবসময় ভালোবাসি। 2005 সালে কবি ঢাকা কবি হিসাবে আমি কবিদের স্বাধীনতার বিশেষ আলোচনা লিখেছিলাম। আমাদের দেশে আপনার কবির স্বাধীনতা হয় না, এখন আমরা বলতে যাই কবির উদ্দেশ্যে আমরা মনে করি কবির প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন রেখে আমি আল্লাহ মহান আল্লাহ তাআলার কাছে কবির আত্মার শান্তি কামনা করি। আমি আজকে প্রথমে এই সভার সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি বিদ্রোহ কবিতার অংশ বিশেষ পাঠ করছি।